ঠাকুরজি দেখিতে বোকার মতো ছিলেন, কিন্তু সেটা ভুল। তিনি যেই দেখিলেন নিঃসন্তান ছোট বউর অনেক টাকা, তিনি তক্ষুনি সেই দিকে ঢলিলেন এবং প্রতি রাত্রে স্বামী প্রিয়নাথকে একবার করিয়া ভৎসর্ণা করিতে লাগিলেন। তোমার জন্যই আমার সব গেল। তোমার কাছে মিছিমিছি পড়ে না থেকে এখানে থাকলে আজ আমি রাজার মা। আমার এমন সোনার চাঁদ ফেলে কি আর ওই কালো ভূতের মতো ছেলেটাকে ছোট বউ বলিয়া একটা সুদীর্ঘ নিঃশ্বাসের দ্বারা ওই কালো ভূতের সমস্ত পরমায়ুটা নিঃশেষে উড়াইয়া দিয়া গরিবের ভগবান আছেন এই বলিয়া উপসংহার করিয়া চুপ করিয়া শুইতেন। প্রিয়নাথও মনে মনে নিজের বোকামির জন্য অনুতাপ করিতে করিতে ঘুমাইয়া পড়িতেন। এমনই করিয়া এই দম্পতিটির দিন কাটিতেছিল এবং ছোট বউয়ের প্রতি ঠাকুরজির স্নেহ প্রীতি বন্যার মতো ফাঁপিয়া ফুলিয়া উঠিতেছিল। আজ দুপুরবেলা তিনি বলিতেছিলেন, অমন মেঘের মতো চুল ছোট বউ, কিন্তু কোনো দিন বাঁধতে দেখলুম না। আজ জমিদারের বাড়ির মেয়েরা বেড়াতে আসবে, এসো মাথাটা বেঁধে দিই। বিন্দু বলিল, না ঠাকুরজি, আমি মাথায় কাপড় রাখতে পারি নে, ছেলে বড় হয়েছে, দেখতে পাবে। ঠাকুরজি অবাক হইয়া বলিলেন, ও আবার কি কথা ছোট বউ? ছেলে বড় হলে এ স্ত্রী চুল বাঁধবে না? আমার নরেন্দ্রনাথ তো 70-এর মুখে ছাই দিয়ে আরও 6 মাসের বড়, তাই বলে কি আমি মাথা বাঁধা ছেড়ে দেব? বিন্দু বলিল, তুমি ছাড়বে কেন ঠাকুরজি? নরেন বরাবর দেখে আসছে, ওর কথা আলাদা। কিন্তু অমূল্য হঠাৎ আজ আমার মাথায় খোপা দেখলে হাঁ করে চেয়ে থাকবে, হয়তো চেঁচামেচি করবে, না কি করবে। ছি ছি, সে ভারী লজ্জার কথা হবে। অন্নপূর্ণা হঠাৎ সেই দিক দিয়া যাইতেছিলেন। বিন্দুর দিকে চাহিয়া সহসা দাঁড়াইয়া পড়িয়া বলিলেন, তোর চোখ ছলছল করছে কেন রে ছোট বউ? আয় তো, গা দেখি। বিন্দু এলোকেশীর সামনে ভারী লজ্জা পাইয়া বলিল, কি রোজ রোজ গা দেখবে? আমি কি কচি খুকি? অসুখ করলে টের পাবো না? অন্নপূর্ণা বলিলেন, না, তুই বুড়ি, কাছে আয়। ভাদ্র আশ্বিন মাস, দিনকাল বড় খারাপ। বিন্দু বলিল, কক্ষনো যাব না। বলছি কিছু হয়নি, বেশ আছি, তবু কাছে আয়। অন্নপূর্ণা বলিলেন, দেখিস ভাঁড়াস নে যেন, বলিয়া সন্দিগ্ধ দৃষ্টিতে চাহিতে চাহিতে চলিয়া গেলেন। এলোকেশী বলিল, বড় বউয়ের যেন একটু বায়ের ছিট আছে না? বিন্দু এক মুহূর্ত স্থির থাকিয়া বলিল, ওই রকম ছিট যেন সকলের থাকে ঠাকুরজি। এলোকেশী চুপ করিয়া রহিল। অন্নপূর্ণা কি একটা হাতে লইয়া সেই পথে ফিরিয়া যাইতেছিলেন। বিন্দু ডাকিয়া বলিল, দিদি শোনো শোনো, খোঁপা বাঁধবে? অন্নপূর্ণা ফিরিয়া দাঁড়াইলেন। ক্ষণকাল নিঃশব্দে চাহিয়া সমস্ত ব্যাপারটা বুঝিয়া লইয়া এলোকেশীকে বলিলেন, আমি কত বলেছি ঠাকুরজি, ও বলা মিছে। অত চুল তা বাঁধবে না, অত কাপড় গয়না তা পরবে না, অত রূপ তা একবার চেয়ে দেখবে না। ওর সব ছিষ্টি ছাড়া মতিবুদ্ধি। ছেলেও হচ্ছে তেমনই। সেদিন অমূল্য আমাকে কি বললে জানিস ছোট বউ? বলে, কাপড় জামা পরে কি হয়, ছোট মারও তো অত আছে, পরে কি? বিন্দু সগর্বে মুখ তুলিয়া হাসিয়া বলিল, তবে দেখো দিদি, ছেলেকে 10-এর একজন করে তুলতে হলে মায়ের এই রকম ছিষ্টি ছাড়া মতিবুদ্ধির দরকার হয় কি না? যদি ততদিন বেঁচে থাকো দিদি, তাহলে দেখতে পাবে। দেশের লোকে দেখিয়ে বলবে, ওই অমূল্যর মা। বলিতে বলিতেই তাহার চোখ দুটি সজল হইয়া উঠিল। অন্নপূর্ণা তাহা দেখিতে পাইয়া সস্নেহে বলিলেন, সেই জন্যই তো তোর ছেলের সম্বন্ধে কোনো কথা আমরা কইনে। ভগবান তোর মনোবাঞ্ছা পূর্ণ করুন। কিন্তু ওই ছেলে বড় হবে, 10-এর একজন হবে, অত আশা আমরা মনে ঠাঁই দিনে। বিন্দু আঁচল দিয়া চোখ মুছিয়া বলিল, কিন্তু ওই একটি আশা নিয়ে আমি বেঁচে আছি দিদি।
বাপ রে! সহসা তাহার সর্বাঙ্গ কাঁটা দিয়া উঠিল। সে লজ্জিত হইয়া জোর করিয়া হাসিয়া বলিল, না দিদি, ও আশায় যদি কোনোদিন ঘা পড়ে তো আমি পাগল হয়ে যাব। অন্নপূর্ণা নিস্তব্ধ হইয়া রহিলেন। তিনি ছোট জায়ের মনের কথাটা যে জানিতেন না তাহা নহে, কিন্তু তাহার আশা আকাঙ্ক্ষার এমন উগ্র প্রতিচ্ছবি কোনোদিন নিজের মধ্যে এমন স্পষ্ট করিয়া উপলব্ধি করেন নাই। আজ তাহার চৈতন্য হইল। কেন বিন্দু অমূল্য সম্বন্ধে এমন যক্ষের মতো সজাগ, এমন প্রেতের মতো সতর্ক? নিজের পুত্রের এই সর্বমঙ্গলাকাঙ্ক্ষিনীর মুখের দিকে চাহিয়া অনির্বচনীয় শ্রদ্ধার মাধুর্যে তাহার মাতৃহৃদয় পরিপূর্ণ হইয়া গেল। তিনি উদ্গত অশ্রু গোপন করিবার জন্য মুখ ফিরাইলেন। ঠাকুরজি বলিলেন, তা হোক ছোট বউ, আজকে তোমার। বিন্দু তাড়াতাড়ি বাধা দিয়া বলিল, হাঁ ঠাকুরজি, আজ দিদির মাথাটা বেঁধে দাও, এ বাড়িতে ঢুকে পর্যন্ত কখনো দেখিনি, বলিয়া মুখ টিপিয়া হাসিয়া চলিয়া গেল। দিন ৫-৬ পরে একদিন সকালবেলা বাটির পুরাতন নাপিত যাদবের ক্ষৌরকর্ম করিয়া উপর হইতে নাবিয়া যাইতেছিল। অমূল্য আসিয়া তাহার পথ রোধ করিয়া বলিল, কৈলাসদা, নরেন্দার মতো চুল ছাড়তে পারো? নাপিত আশ্চর্য হইয়া বলিল, সে কিরকম দাদাবাবু? অমূল্য নিজের মাথার নানা স্থানে নির্দেশ করিয়া বলিল, দেখো, এইখানে 12 আনা, এইখানে 6 আনা, এইখানে 2 আনা, আর এই ঘাড়ের কাছে এক্কেবারে ছোট ছোট। পারবে ছাঁটতে? নাপিত হাসিয়া বলিল, না দাদা, ও আমার বাবা এলেও পারবে না। অমূল্য ছাড়িল না, সাহস দিয়া কহিল, ও শক্ত নয় কৈলাসদা, এইখানে 12 আনা, এইখানে 6 আনা। নাপিত নিষ্কৃতি লাভের উপায় করিয়া বলিল, কিন্তু আজ কি বার? তোমার ছোট মা হুকুম না দিলে তো ছাড়তে পারি নে দাদা। অমূল্য বলিল, আচ্ছা দাঁড়াও, আমি জেনে আসি, বলিয়া এক পা গিয়াই ফিরিয়া আসিয়া বলিল, আচ্ছা, তোমার ছাতিটা একবার দাও, না হলে তুমি পালিয়ে যাবে। বলিয়া জোর করিয়া সে ছাতিটা টানিয়া লইয়া ছুটিয়া চলিয়া গেল। ঝড়ের মতো ঘরে ঢুকিয়া বলিল, ছোট মা, শিগগির একবার এসো তো। ছোট মা সবে মাত্র স্নান সারিয়া আহ্নিকে বসিতেছিল। ব্যস্ত হইয়া বলিল, ওরে ছুস নে, আহ্নিক করছি যে। আহ্নিক পরে করো ছোট মা, একবারটি বাইরে এসে হুকুম দিয়ে যাও, নইলে চুল ছেটে দেয় না যে, সে দাঁড়িয়ে আছে। বিন্দু কিছু আশ্চর্য হইল। তাহার চুল ছাটাইবার জন্য চিরদিন মারামারি করিতে হয়, আজ সে কেন স্বেচ্ছায় চুল ছাটিতে চাহিতেছে? বুঝিতে না পারিয়া সে বাহিরে আসিতেই নাপিত কহিল, বড় শক্ত ফরমাস হয়েছে মা, নরেন বাবুর মতো 12 আনা, 6 আনা, 3 আনা, 2 আনা, 1 আনা এমনই করে ছাড়তে হবে। ও কি আমি পারবো? অমূল্য বলিল, খুব পারবে। আচ্ছা দাঁড়াও, আমি নরেনদাকে ডেকে আনি, বলিয়া ছুটিয়া চলিয়া গেল। নরেন বাড়ি ছিল না। খানিক খোঁজাখুঁজি করিয়া ফিরিয়া আসিয়া বলিল, সে নেই। আচ্ছা নাই থাকলো, ছোট মা, তুমি দাঁড়িয়ে থেকে দেখিয়ে দাও, বেশ করে দেখো, এইখানে 12 আনা, এইখানে 6 আনা, এইখানে 2 আনা, আর এইখানে খুব ছোট। তাহার ব্যগ্রতা দেখিয়া বিন্দু হাসিয়া বলিল, আমি এখন আহ্নিক করব যে রে? আহ্নিক পরে করো, নইলে ছুঁয়ে দেব। বিন্দুকে অগত্যা দাঁড়াইয়া থাকিতে হইল। নাপিত চুল কাটিতে লাগিল। বিন্দু চোখ টিপিয়া দিল, সে সমস্ত চুল সমান করিয়া কাটিয়া দিল। অমূল্য মাথায় হাত বুলাইয়া খুশি হইয়া বলিল, এই ঠিক হয়েছে, বলিয়া লাফাইতে লাফাইতে চলিয়া গেল। নাপিত ছাতি বগলে করিয়া বলিল, কিন্তু মা, কাল এ বাড়ি ঢোকা আমার শক্ত হবে। বামুন ঠাকরুন ভাত দিয়া ডাকাডাকি করিতেছিল। বিন্দু রান্নাঘরের একধারে বসিয়া বাটিতে দুধ সাজাইতে সাজাইতে শুনিতে পাইল।
অমূল্য বাড়ি ময় কাকার চুল আঁচড়াইবার বুরুষ খুঁজিয়া ফিরিতেছে। খানিক পরেই সে কাঁদিয়া আসিয়া বিন্দুর পিঠের উপর ঝুঁকিয়া পড়িল। কিচ্ছু হয়নি ছোট মা, সব খারাপ করে দিয়েছে, কাল তাকে আমি মেরে ফেলব। বিন্দু আর হাসি চাপিতে পারিল না। অমূল্য পিঠ ছাড়িয়া দিয়া রাগে কাঁদিতে কাঁদিতে বলিল, তুমি কি কানা? চোখে দেখতে পাও না? অন্নপূর্ণা কান্নাকাটি শুনিয়া ঘরে ঢুকিয়া সমস্ত শুনিয়া বলিলেন, তার আর কি, কাল ঠিক করে কেটে দিতে বলবো। অমূল্য আরও রাগিয়া গিয়া বলিল, কাল কি করে 12 আনা হবে? এইখানে চুল কই? অন্নপূর্ণা শান্ত করিবার জন্য বলিলেন, 12 আনা না হোক, 8 আনা 10 আনা হতে পারবে, ছাই হবে। 8 আনা 10 আনা কি ফ্যাশন? নরেন্দাকে জিজ্ঞেস করো, 12 আনা চাই। সেদিন অমূল্য ভালো করিয়া ভাত খাইল না, ফেলিয়া ছড়াইয়া উঠিয়া চলিয়া গেল। অন্নপূর্ণা বলিলেন, তোর ছেলের টেরি বাগাবার শখ হলো কবে থেকে রে? বিন্দু হাসিল, কিন্তু পরক্ষণেই গম্ভীর হইয়া একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, দিদি, তুচ্ছ কথা, তাই হাসছি বটে, কিন্তু ভয়ে আমার বুক শুকিয়ে যাচ্ছে। সব জিনিসের শুরু এমনি করেই হয়। অন্নপূর্ণা আর কথা কহিতে পারিলেন না। দুর্গাপূজা আসিয়া পড়িল। ও পাড়ার জমিদারদের বাড়ি আমোদ আহ্লাদের প্রচুর আয়োজন হইয়াছিল। 2 দিন পূর্ব হইতেই নরেন তাহার মধ্যে মগ্ন হইয়া গেল। সপ্তমী রাত্রে অমূল্য আসিয়া ধরিল, ছোট মা, যাত্রা হচ্ছে, দেখতে যাব। ছোট মা বলিলেন, হচ্ছে না হবে রে? অমূল্য বলিল, নরেন্দা বলেছে 3টে থেকে শুরু হবে। এখন থেকে সমস্ত রাত্রির হিমে পড়ে থাকবি? সে হবে না। কাল সকালে তোর কাকার সঙ্গে যাস, খুব ভালো জায়গা পাবি। অমূল্য কাঁদো কাঁদো হইয়া বলিল, না, পাঠিয়ে দাও, কাকা হয়তো যাবেন না, নয়তো কত বেলায় যাবেন। বিন্দু বলিল, 3টে-4টের সময় যাত্রা শুরু হলে চাকর দিয়ে পাঠিয়ে দেব, এখন শো। অমূল্য রাগ করিয়া শয্যার এক প্রান্তে গিয়া দেওয়ালের দিকে মুখ ফিরাইয়া শুইয়া পড়িল। বিন্দু টানিতে গেল, সে হাত সরাইয়া দিয়া শক্ত হইয়া পড়িয়া রহিল। তারপর কিছুক্ষণের নিমিত্ত সকলেই বোধ করি একটু ঘুমাইয়া পড়িয়াছিল। বাহিরের বড় ঘড়ির শব্দে অমূল্যর উদ্বিগ্ন নিদ্রা ভাঙ্গিয়া গেল। সে উৎকর্ণ হইতে গণিতে লাগিল, 1টা, 2টো, 3টে, 4টে। ধড়ফড় করিয়া সে উঠিয়া বসিয়া বিন্দুকে সজোরে নাড়া দিয়া তুলিয়া দিয়া বলিল, ওঠো ওঠো ছোট মা, 3টে-4টে বেজে গেল। বাহিরের ঘড়িতে বাজিতে লাগিল 5টা, 6টা, 7টা, 8টা। অমূল্য কাঁদিয়া ফেলিয়া বলিল, 7টা 8টা বেজে গেল, কখন যাব? বাহিরের ঘড়িতে তখনও বাজিতে লাগিল 9টা, 10টা, 11টা, 12টা বাজিয়া থামিল। অমূল্য নিজের ভুল বুঝিতে পারিয়া অপ্রতিভ হইয়া চুপ করিয়া রহিল। ঘরের ওধারের খাটের উপর মাধব শয়ন করিতেন। চেঁচামেচিতে তাহারও ঘুম ভাঙিয়া গিয়াছিল। উচ্চহাস্য করিয়া তিনি বলিলেন, অমূল্য, কি হলো রে? অমূল্য লজ্জায় সাড়া দিল না। বিন্দু হাসিয়া বলিল, ও যে করে আমাকে তুলেছে, ঘরে দোরে আগুন ধরে গেলেও মানুষ অমন করে তোলে না। অমূল্য নিস্তব্ধ হইয়া আছে দেখিয়া তাহার দয়া হইল। সে বলিল, আচ্ছা যা, কিন্তু কারো সঙ্গে ঝগড়াঝাটি করিস নে। তারপর ভৈরবকে ডাকিয়া আলো দিয়া পাঠাইয়া দিল। পরদিন বেলা 10টার সময় যাত্রা শুনিয়া হৃষ্ট চিত্তে অমূল্য ঘরে ফিরিয়া আসিয়া কাকাকে দেখিয়াই বলিল, কই গেলেন না আপনি? বিন্দু জিজ্ঞাসা করিল, কেমন দেখলি রে? বেশ যাত্রা ছোট মা। কাকা, আজ সন্ধ্যার সময় আবার চমৎকার খ্যামটার নাচ হবে। কলকাতা থেকে 2জন এসেছে, নরেন্দা তাদের দেখেছে, ঠিক ছোট মার মতো, খুব ভালো দেখতে। তারা নাচবে, বাবাকেও বলেছি। বেশ করেছ বলিয়া মাধব হো হো করিয়া হাসিয়া উঠিলেন।
রাগে বিন্দুর সমস্ত মুখ আরক্ত হইয়া উঠিল। তোমার গুণধর ভাগ্নের কথা শোনো। অমূল্যকে কহিল, তুই একবারও আর ওখানে যাবি নে। হারামজাদা, বজ্জাত। কে বললে আমার মতো? নরেন? অমূল্য ভয়ে ভয়ে বলিল, হাঁ, সে দেখেছে যে। কই নরেন, কই? আচ্ছা, আসুক সে। মাধব হাসি দমন করিয়া বলিলেন, পাগল তুমি। দাদা শুনেছেন, আর গোলমাল করো না। কাজেই বিন্দু কথাটা নিজের মধ্যে পরিপাক করিয়া রাগে পুড়িতে লাগিল। সন্ধ্যার প্রাক্কালে অমূল্য আসিয়া অন্নপূর্ণাকে ধরিয়া বসিল। দিদি, পূজা বাড়িতে নাচ দেখতে যাব, দেখে এখনই ফিরে আসব। অন্নপূর্ণা কাজে ব্যস্ত ছিলেন। বলিলেন, তোর মাকে জিজ্ঞেস করগে। অমূল্য জিদ করিতে লাগিল, না দিদি, এক্ষুনি ফিরে আসব, তুমি বলো যাই। অন্নপূর্ণা বলিলেন, না রে না, সে রাগী মানুষ, তাকে বলে যা। অমূল্য কাঁদিতে লাগিল, কাপড় ধরিয়া টানাটানি করিতে লাগিল। তুমি ছোট মাকে বলো না, আমি নরেন্দার সঙ্গে যাই, এখনই ফিরে আসব। অন্নপূর্ণা বলিলেন, নরেনের সঙ্গে যদি যাস তো। অমূল্য কথাটা শেষ করিবারও সময় দিল না, এক দৌড়ে বাহির হইয়া গেল। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণার কানে গেল, বিন্দু খোঁজ করিতেছে। তিনি চুপ করিয়া রহিলেন। খোঁজাখুঁজি ক্রমেই বাড়িতে লাগিল। তখন তিনি বাহিরে আসিয়া বলিলেন, কি নাচ হবে? নরেনের সঙ্গে তাই দেখতে গেছে, এখনই ফিরে আসবে, তোর কোনো ভয় নেই। বিন্দু কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, কে যেতে বলেছে? তুমি? অমূল্য যে সম্মতি না লইয়াই গিয়াছে, এ কথা অন্নপূর্ণা ভয় স্বীকার করিতে পারিলেন না। বলিলেন, এখনই আসবে। বিন্দু মুখ অন্ধকার করিয়া চলিয়া গেল। খানিক পরে অমূল্য বাড়ি ঢুকিয়া যেই শুনিল ছোটমা ডাকিতেছে, সে গিয়া তাহার পিতার শয্যার একধারে শুইয়া পড়িল। প্রদীপের আলোকে বসিয়া চোখে চশমা আটিয়া যাদব ভাগবত পড়িতেছিলেন। মুখ তুলিয়া বলিলেন, কি রে অমূল্য? অমূল্য সাড়া দিল না। কদম আসিয়া বলিল, ছোটমা ডাকছেন, এসো। অমূল্য তাহার পিতার কাছে সরিয়া আসিয়া বলিল, বাবা, তুমি দিয়ে আসবে, চলো না। যাদব বিস্মিত হইয়া বলিলেন, আমি দিয়ে আসব? কি হয়েছে কদম? কদম বুঝাইয়া বলিল। যাদব বুঝিলেন, এই লইয়া একটা কলহ অবশ্যম্ভাবী। একজন নিষেধ করিয়াছে, একজন হুকুম দিয়াছে। তাই অমূল্যকে সঙ্গে করিয়া ছোট বধূর ঘরের বাহিরে দাঁড়াইয়া ডাকিয়া বলিলেন, এইবারটি মাপ করো মা, ও বলছে আর করবে না। সেই রাত্রে দুই জায়ে আহারে বসিলে বিন্দু বলিল, আমি তোমার উপর রাগ করছি নে দিদি, কিন্তু এখানে আমার আর থাকা চলবে না। অমূল্য তাহলে একেবারে বিগড়ে যাবে। আমি যদি মানা না করতুম তাহলেও একটা কথা ছিল, কিন্তু নিষেধ করা সত্ত্বেও এত বড় সাহস ওর হলো কি করে? তখন থেকে আমি শুধু এই কথাই ভাবছি। তার উপর বজ্জাতি বুদ্ধি দেখো, আমার কাছে যায়নি, এসেছে তোমার কাছে। বাড়ি ফিরে যেই শুনেছে আমি ডাকছি, অমনি গিয়ে বড়ঠাকুরকে সঙ্গে করে এনেছে। না দিদি, এতদিন এসব ছিল না। আমি বরং কলকাতায় বাসা ভাড়া করে থাকবো, সেও ভালো। কিন্তু এক ছেলে বয়ে যাবে, তাকে নিয়ে সারা জীবন আমি চোখের জলে ভাসতে পারবো না। অন্নপূর্ণা উদ্বিগ্ন হইয়া বলিলেন, তোরা চলে গেলে আমি বা কি করে একলা থাকি বল? বিন্দু ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, সে তুমি জানো, আমি যা করব তোমাকে বলে দিলুম। বড় মন্দ ছেলে ওই নরেন। কেন, কি করলে নরেন? আর মনে কর, ওরা যদি দুটি ভাই হতো তাহলে কি করতিস? বিন্দু বলিল, আজ তাহলে চাকর দিয়ে হাত পা বেঁধে জল বিছুটি দিয়ে বাড়ি থেকে দূর করে দিতুম। অন্নপূর্ণা মনে মনে বিরক্ত হইলেন। বলিলেন, ছাড়া না ছাড়া কি আমার হাতে ছোট বউ? যে ওদের এনেছে
তাকে বলগে, আমাকে মিথ্যে গঞ্জনা দিসনে। এসব কথা বড়ঠাকুরকে বলবো কি করে? যেমন করে সব কথা বলিস তেমনই করে বলগে। বিন্দু ভাতের থালাটা ঠেলিয়া দিয়া বলিল, ন্যাকা বুঝিও না দিদি, আমারও ২৭-২৮ বছর বয়স হতে চলল। এ বাড়ির দাসী চাকর নিয়ে কথা নয়, কথা আত্মীয় স্বজন নিয়ে। তুমি বেঁচে থাকতে এসব কথায় কথা বলতে গেলে বড়ঠাকুর রাগ করবেন না? অন্নপূর্ণা বললেন, রাগ নিশ্চয়ই করবেন, কিন্তু আমি বললে আমার আর মুখ দেখবেন না। হাজার হই আমরা পর, ওরা ভাই বোন, সেটা দেখিস না কেন? তাছাড়া আমি বুড়ো মাগি, এই তুচ্ছ কথা নিয়ে নেচে বেড়ালে লোকে পাগল বলবে না? বিন্দু ভাতের থালাটা হাত দিয়া আরও খানিকটা ঠেলিয়া দিয়া গুম হইয়া বসিয়া রহিল। অন্নপূর্ণা বুঝিলেন সে কেবল ভাসুরের ভয়ে চুপ করিয়া গেল। বলিলেন, হাত তুলে বসে রইলি? ভাতের থালাটা কি অপরাধ করলে? বিন্দু হঠাৎ নিঃশ্বাস ফেলিয়া বলিল, আমার খাওয়া হয়ে গেছে। অন্নপূর্ণা তাহার ভাব দেখিয়া আর জিদ করিতে সাহস করিলেন না। শুইতে গিয়া বিন্দু বিছানায় অমূল্যকে দেখিতে না পাইয়া ফিরিয়া আসিয়া বলিল, সে গেল কোথায়? অন্নপূর্ণা বলিলেন, আজ দেখছি আমার বিছানায় শুয়ে ঘুমোচ্ছে। যাই তুলে দিই গে। না না, থাক বলিয়া বিন্দু মুখ অন্ধকার করিয়া চলিয়া গেল। অর্ধেক রাত্রে বিন্দুর সতর্ক নিদ্রা অন্নপূর্ণার ডাকে ভাঙিয়া গেল। কি দিদি? অন্নপূর্ণা বাহির হইতে বলিলেন, দোর খুলে তোর ছেলে নে। এত বজ্জাতি আমার বাবা এলেও সইতে পারবে না। বিন্দু দোর খুলিয়া দিতেই তিনি অমূল্যকে সঙ্গে করিয়া ঘরে ঢুকিয়াই বলিলেন, ঢের হারামজাদা ছেলে দেখেছি ছোট বউ, এমনটি দেখিনি। রাত্রি ২টো বাজে, একবার চোখে পাতায় করতে দিলে না। এই বলে খিদে পেয়েছে, এই বলে মশা কামড়াচ্ছে, এই বলে জল খাবো, এই বলে বাতাস করো। না ছোট বউ, আমি সমস্ত দিন খাটি খুঁটি, রাত্রিতে একটু ঘুমোতে না পেলে তো বাঁচি নে। বিন্দু হাসিয়া হাত বাড়াইতেই অমূল্য তাহার ক্রোড়ের ভিতর গিয়া ঢুকিল এবং বুকের ওপর মুখ রাখিয়া ১ মিনিটের মধ্যেই ঘুমাইয়া পড়িল। মাধব ওদিকে বিছানা হইতে পরিহাস করিয়া কহিলেন, শখ মিটল বৌঠান? অন্নপূর্ণা বলিলেন, আমি শখ করিনি ভাই, উনি নিজে মায়ের ভয়ে ওখানে গিয়ে ঢুকেছিলেন। তবে আমারও শিক্ষা হলো বটে। আর কি ঘেন্নার কথা ঠাকুরপো, আমাকে বলে কি না তোমার কাছে শুতে লজ্জা করে? তিনজনেই হাসিয়া উঠিল। অন্নপূর্ণা বলিলেন, আর না, যাই একটু ঘুমোই গে বলিয়া চলিয়া গেলেন। দিন 10 পরে বিন্দুর বাপ মা তীর্থযাত্রার সংকল্প করিয়া মেয়েকে একবার দেখিবার জন্য পালকি পাঠাইয়া দিয়াছিলেন। বিন্দু বড় জায়ের অনুমতি লইয়া ২-৩ দিনের জন্য অমূল্যকে লুকাইয়া বাপের বাড়ি যাইবার জন্য উদ্যোগ করিতেছিল। এমন সময় বই বগলে করিয়া স্কুলের জন্য প্রস্তুত হইয়া অমূল্য আসিয়া উপস্থিত হইল। অনতিপূর্বে সে বাহিরে পথের ধারে একটা পালকি দেখিয়া আসিয়াছিল। এখন হঠাৎ পায়ের দিকে নজর পড়িতেই সে থমকিয়া দাঁড়াইয়া পড়িয়া বলিল, পায়ে আলতা পড়েছ কেন ছোট মা? অন্নপূর্ণা উপস্থিত ছিলেন, হাসিয়া ফেলিলেন। বিন্দু বলিল, আজ পড়তে হয়। অমূল্য বার আপাদমস্তক নিরীক্ষণ করিয়া বলিল, গায়ে এত গয়না কেন? অন্নপূর্ণা মুখে আঁচল দিয়া বাহির হইয়া গেলেন। বিন্দু হাসি চাপিয়া বলিল, কবে তোর বউ এসে পড়বে বলে আমাদের কাউকে কিছু পড়তে নেই রে, যা স্কুলে যা। অমূল্য সে কথা কানে না তুলিয়া বলিল, দিদি অত হাসছে কেন? আমি তো আর স্কুলে যাব না। তুমি কোথায় যাবে? বিন্দু বলিল, তাই যদি যায় তোর হুকুম নিতে হবে নাকি? আমিও যাব বলিয়া সে বই লইয়া বাহিরে চলিয়া গেল। অন্নপূর্ণা ঘরে ঢুকিয়া বলিলেন, ও যে অত সহজে স্কুলে যাবে মনে করিনি।
কিন্তু কি শেয়ানা দেখেছিস? বলে আলতা পরেছ কেন, গায়ে অত গয়না কেন? কিন্তু আমি বলি নিয়ে যা, নইলে ফিরে এসে তোকে না দেখতে পেলে ভারী হাঙ্গামা করবে। বিন্দু বলিল, তুমি কি মনে করেছ দিদি, সে স্কুলে গেছে? কখনো না, কোথায় লুকিয়ে বসে আছে দেখো, ঠিক সময়ে হাজির হবে। ঠিক তাহাই হইল, সে লুকাইয়াছিল। বিন্দু অন্নপূর্ণার পায়ের ধুলা লইয়া পালকিতে উঠিবার সময় কোথা হইতে বাহির হইয়া তাহার আঁচল ধরিয়া দাঁড়াইল। দুই যাই হাসিয়া উঠিলেন। অন্নপূর্ণা বলিলেন, যাবার সময় আর মারধর করিস নে, নিয়ে যা। বিন্দু বলিল, তা যেন গেলুম দিদি, কিন্তু কোথাও যে আমার এক পা নড়বার জো নেই, এত বড় বিপদের কথা। অন্নপূর্ণা বলিলেন, যেমন করেছিস তেমনই হবে তো। অমূল্য, থাক না তুই দুদিন আমার কাছে। অমূল্য মাথা নাড়িয়া বলিল, না না, তোমার কাছে থাকতে পারবো না বলিয়া আগেই সে পালকিতে গিয়া বসিল।